প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রাণীবিজ্ঞানের 11তম অধ্যায়ের জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই তথ্যগুলো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওতে খুব মনোযোগ দিবে। আমি যে তথ্যগুলো এখানে নিয়ে এসেছি 11তম অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষার জন্যই খুব কমন। প্রথম তোমরা যে তথ্যটা দেখতে পাচ্ছ সেটা হলো জিন তত্ত্ব। জিন তত্ত্ব বা জেনেটিক্স বলতে আমরা কি বুঝি? জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় সঞ্চালনের ধরন ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। এটা সংজ্ঞা হিসেবে আসতে পারে এইচএসসি ফাইনাল পরীক্ষাতে। জেনেটিক্স কি? জেনেটিক্সটা আমি খুব সহজ ভাষায় যদি বলি, জিনের গঠন, কাজ এবং যে পরস্পর বংশ পরম্পরায় যে সঞ্চালন ঘটে এগুলো নিয়ে আলোচনা করে বিজ্ঞানের যে শাখায়, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে বলবো আমরা জিনতত্ত্ব বা জেনেটিক্স। জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম ব্যাটসন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জোহান মেন্ডেলের জন্ম অস্ট্রিয়ায় 1822 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট, এই তথ্যটা মনে রাখতে পারো। আর মেন্ডেল যে গাছ নিয়ে গবেষণা করেছিলেন সেটা হলো মটরশুঁটি। এটার বৈজ্ঞানিক নাম পাইজাম সেটিভাম। তিনি 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। মেন্ডেল মারা যাওয়ার পর তার ফলাফল পুনঃআবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন হুগো দা ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক টেসমার্ক। এটাকে মনে রাখতে হবে, তিনজন বিজ্ঞানী। এবার আসবো ফ্যাক্টর বা জিন কাকে বলে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের এককে জিন বলে। মেন্ডেল এই জিনকে তিনি ফ্যাক্টর নাম দিয়েছিলেন। আধুনিক ধারণা মতে জিন ডিএনএর একটা অংশ বিশেষ যা পলিপেপটাইড উৎপাদনের সংকেত বহন করে। আমরা যদি আধুনিক সংজ্ঞা দিই যে জিন কি, আর জিন হলো ডিএনএর একটা অংশ বিশেষ, একটা অংশ যেটা পলিপেপটাইড অর্থাৎ প্রোটিন উৎপাদনের কি করে সংকেত বহন করে। তোমাদেরকে যদি বলা হয় জিনের সংজ্ঞা দাও, তাহলে তোমরা এই সংজ্ঞাটা দিবা, আধুনিক সংজ্ঞাটা দিবা। তারপরে আসো লুকাস কি, এটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। লুকাস হলো ক্রোমোজোমে যেখানে জিন অবস্থান করে, এই জিন অবস্থানের বা স্থানটাকে আমরা লুকাস বলে থাকি, অর্থাৎ ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানকে লুকাস বলে। এবার আসে এলিল কাকে বলে। এলিল সমসংস্থ ক্রোমোজোম জোড়ের, তার মানে সমসংস্থ বলতে বোঝানো হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লুকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটি কি বলা হয়? এলিল বলে। আমরা যদি দেখি যে অর্থাৎ সমসংস্থা ক্রোমোজোম জোড়া, এই ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে যে জিনগুলো আছে, তো জিন জোড়ার একটা অপরটিকে কি বলবো আমরা? এলিল বলবো। আর হোমোজেগাস কাকে বলে? হোমোজেগাস হলো কোনো জীবে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজেগাস বলে। যেমন মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা লম্বা এবং খাটের মধ্যে যে মেন্ডেল ক্রস করিয়েছিলেন আমরা দেখেছি, তো ওখানে লম্বার জন্য ক্যাপিটাল টি আমরা দিয়েছিলাম আর খাটোর জন্য স্মল টি। এই যে লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি লম্বা বৈশিষ্ট্যের জন্য, এই যে ক্যাপিটাল টি দুটা সমপ্রকৃতির এলিল, এই সমপ্রকৃতির এলিলকে আমরা কি বলি? হোমোজাইগাস বলি। আর হেটেরোজাইগাস কি বলছে? যে কোন জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি অসম প্রকৃতির হলে তাকে বলা হয় হেটেরোজাইগাস। যেমন একটা ক্যাপিটাল টি আর একটা কি স্মল টি, এটাকে বলবো আমরা হেটেরোজাইগাস। তারপর সব প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটলে, অর্থাৎ হোমোজাইগাস জীবের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে তাদের যে প্রথম বংশধর F1, এই F1 জেনারেশনে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ আমরা হোমোজাইগাস জীবের মধ্যে ক্রস করলাম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যে, করার ফলে F1 জনুতে মানে ফার্স্ট জেনারেশনে হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলবো।
আর যে বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থাকে অর্থাৎ প্রকাশ পায় না তাকে বলবো আমরা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর সে জিনোটাইপ কাকে বলে? জিনোটাইপ হলো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যৌগের গঠনকে জিনোটাইপ বলবো। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলি জিনোটাইপ হলো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন অর্থাৎ জিন জোড়ার গঠনকে জিনোটাইপ বলবো। আর ফিনোটাইপ হলো জীবের যে বাহ্যিক লক্ষণ, হ্যাঁ জিনোটাইপ দ্বারা বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। অর্থাৎ জীবের বাহ্যিক লক্ষণটাকে আমরা বলবো কি ফিনোটাইপ, যেটা জিনোটাইপ দ্বারা নির্ধারিত হয়। যেমন এটি জীবের আকার আকৃতি বর্ণ ইত্যাদি প্রকাশ করে। তাহলে ফিনোটাইপ দ্বারা জীবের আকার, এটা কি লম্বা না খাটো, আকৃতি কেমন গোলাকার না কুঞ্চিত, এটার বর্ণ কোন ধরনের বর্ণ, হলুদ না গোলাপি না লাল, এগুলো যে যে মানে যে জিন দ্বারা বা যে লক্ষণের মাধ্যমে আমরা প্রকাশ করি সেটাকে বলবো আমরা কি ফিনোটাইপ। তারপর আসো মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস হলো যে জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস গঠন হয় তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেমন আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে লম্বা এবং খাটোর মধ্যে আমরা ক্রস করিয়েছিলাম। তো লম্বার জন্য আমরা ধরেছিলাম ক্যাপিটাল টি, দুইটা ক্যাপিটাল টি, এবং খাটো বৈশিষ্ট্যের জন্য আমরা রেখেছিলাম দুইটা স্মল টি। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে বিপরীত বৈশিষ্ট্য এক জোড়া, অর্থাৎ লম্বা টি অর্থাৎ ক্যাপিটাল টি আমরা নিয়েছিলাম আহ, দুটি এবং স্মল টি নিয়েছিলাম আমরা দুটি। এই যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর যে ক্রস সেটাকে বলবো আমরা কি মনোহাইব্রিড ক্রস। আর দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস হলো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর। যেমন মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা সেটা হলো ডাইহাইব্রিড ক্রস। যেমন এখানে গোলাকারের সাথে গোলাকারের হলুদের সাথে কুঞ্চিত সবুজের ক্রস করানো হয়েছিল। গোলাকারের জন্য একটা, হলুদের জন্য আর দুইটা, অর্থাৎ দুই জোড়া। তা আমি আবারও বলি, গোলাকারের জন্য এক জোড়া, হলুদের জন্য আরেক জোড়া। ঠিক এরকম ভাবে আরেকটা ছিল কি কুঞ্চিত সবুজ, কুঞ্চিতের জন্য এক জোড়া এবং সবুজের জন্য এক জোড়া। এই যে দুটি অর্থাৎ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে ক্রস সেটাকে বলবো আমরা কি দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। তারপরে দেখো টেস্ট ক্রস। F1 or F2 যৌন বংশধরগুলো হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রসকে টেস্ট ক্রস বলা হয়। অর্থাৎ আমরা যে প্রথম যে জেনারেশনটা পাই পিতা এবং মাতার মধ্যে ক্রস করে তাদের যে সন্তান অর্থাৎ F1 যেটা পাই, এইটাকে যদি আবার কি করি আমরা সেটা মাতৃবংশের প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ ঘটাই। অর্থাৎ F1টাকে যদি আমরা প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট মায়ের সাথে মাতৃবংশের সাথে আবার ক্রস করাই সেটাকে বলবো আমরা টেস্ট ক্রস। আর আরেকটা আছে ব্র্যাক ক্রস। ব্র্যাক ক্রস হলো যে F1 কে যদি আমরা পিতা অথবা মাতৃবংশের যে কোনো একটা সদস্যের সাথে যদি আমরা ক্রস করাই সেটাকে বলবো আমরা কি ব্যাক ক্রস। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস। আমি আবারও বলি, সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস। এবার আসো মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রস সূত্র বা পৃথকীকরণ সূত্র। আমি একটু আগে বলেছিলাম যে মনোহাইব্রিড ক্রস হলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাথে ক্রস করানো হয়। আর এই সূত্রের জিনোটাইপিক অনুপাত দাঁড়ায় 3:1। আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র বা ডাইহাইব্রিড ক্রস। আমি বলেছিলাম যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস করানো হয়। এবং এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনোটাইপিক অনুপাত দাঁড়ায় 9:3:3:1। আরেকটা দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে আছে কি অসম্পূর্ণ প্রকটতা, তারপর আছে সমপ্রকটতা এবং লিথালজি। অসম্পূর্ণ প্রকটতা এটার কারণে মেন্ডেলের যে প্রথম সূত্র অনুপাত 3:1 এটার পরিবর্তে কি দাঁড়ায় 1:2:1 দাঁড়ায়। আর সমপ্রকটতার ক্ষেত্রে 1:2:1, এটা 3 হবে না, এটা এটা 1ই হবে, 1:2:1। এবং লিথাল জিনের অনুপাত দাঁড়ায় 2:1। আমাদেরকে এখানে এমসিকিউ পরীক্ষার জন্য মনে রাখতে হবে। আমি আবারও বলি, অসম্পূর্ণ প্রকটতা এটার জন্য অনুপাত দাঁড়ায় 1:2:1 এবং সমপ্রকটতার জন্য দাঁড়ায় 1:2:1 এবং লিথাল জিনের অনুপাত দাঁড়ায় 2:1। এবার আসি অসম্পূর্ণ প্রকটতাটা কি। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরণ ঘটে কিন্তু প্রথম বংশ ধরে প্রকট
বৈশিষ্ট্য ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয়ের বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। যেমন আমি প্রথম যে সূত্রটা বলেছিলাম, মেন্ডেলের প্রথম সূত্র, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে অর্থাৎ F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রকট যে বৈশিষ্ট্য সেটা পরিপূর্ণভাবে অর্থাৎ পূর্ণভাবে সে কি করতে পারে না, তার প্রকটতা প্রদর্শন করতে সে ব্যর্থ হয়। আর এটাকেই বলে অসম্পূর্ণ প্রকটতা। তখনই মেন্ডেলের অনুপাত সূত্রের প্রথম সূত্র অনুপাত দ্বারায় 1:2:1। আর অসম্পূর্ণ প্রকটতার কারণে পরিবর্তন হয়, কত হয়, 3:1 এর পরিবর্তে 1:2:1। এবার আসি সমপ্রকটতা। সংকরজীবী যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয়, তখন তাকে সমপ্রকটতা বলে। অর্থাৎ F1 জেনারেশনে কি হয়, F1 জেনারেশন পিতা এবং মাতার দুটা বৈশিষ্ট্য কি সমানভাবে প্রকাশিত হয়, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন দুটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। এটাকে বলা হয় সমপ্রকটতা। তখন মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত 3:1 পরিবর্তিত হয় কি দ্বারায়, 1:2:1 এ পরিবর্তন হয়। তারপরটা আসে লিথাল চেন। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্টজীবীর মৃত্যু ঘটে, সেসব জিনকে লিথাল জিন বলে। এটা সংজ্ঞা হিসেবে আসতে পারে, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে, যেমন ক্যাপিটাল টি স্মল টি দুইটা একসাথে থাকলে হ্যাঁ জীবের কি হয়, মৃত্যু ঘটে, সেটাকে বলবো আমরা কি, জিনকে লিথাল জিন বলে। লিথাল জিন এক ধরনের মিউটেন্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। অর্থাৎ লিথাল জিনটা মিউটেন্ট জিন, সেটা প্রকট হতে পারে অথবা কি প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। মনে রাখতে হবে যে প্রকট লিথাল জিন হোমোজাইগাস অথবা হেটেরোজাইগাস। যেমন হোমোজাইগাস বলতে আমরা জানি যে যেটা দুটা ভিন্ন এলিল, যেমন স্মল টি ক্যাপিটাল টি, এটাকে বলবো আমরা হেটেরোজাইগাস। আর স্মল টি অথবা ক্যাপিটাল টি এটাকে বলবো আমরা কি, হোমোজাইগাস। তো হোমোজাইগাস বা হেটেরোজাইগাস অবস্থায় কি হতে পারে, জীবের মৃত্যু হতে পারে। কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। এটা মনে রাখতে হবে যে প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। যেমন দুইটা স্মল টি যদি থাকে, তখন সেক্ষেত্রে কি হয়, জীবের মৃত্যু ঘটায়। লিথাল জিনের প্রভাবে আমরা জানি যে মেন্ডেলের প্রথম সূত্রে যে অনুপাত 3:1 এর পরিবর্তে কি হয়, 2:1 এর অনুপাত প্রকাশিত হয়। এটাও মনে রাখতে হবে, এটা নৈবেদিকের জন্য ইম্পর্টেন্ট। আর এই যে লিথাল জিনের সর্বপ্রথম উপস্থিতি ইঁদুরের গায়ে লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী লুসিয়েন কোয়েনা। তিনি প্রথম ইঁদুরের গায়ে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। এবার আরেকটা প্রশ্ন হলো যে সেমি লিথাল জিন কি। যেসব লিথাল জিনের প্রভাবে 50% জীব মারা যায় সেগুলোকে সেমি লিথাল জিন বলে। যেমন মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিনটা হলো কি, এক ধরনের সেমি লিথাল জিন। এটা মনে রাখতে হবে যে মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন হলো সেমি লিথাল জিন। এটার কারণে 50% বেশি জীব মারা যায়। আর সাব ভাইটাল জিন কি, যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম জীব মারা যায় সেগুলোকে আমরা সাব ভাইটাল জিন বলবো। যেমন ড্রোসোফিলা মাছের লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন। অর্থাৎ একটা জিন আছে যেটা ড্রোসোফিলা মাছের লুপ্তপ্রায় ডানা সৃষ্টি করে, এই লিথাল জিনটাকে বলবো আমরা সাব ভাইটাল জিন। আর এই জিনের কারণে 50%-এর কম জীব মারা যায়। তারপর আছে মানুষের লিথাল গঠিত জিন কয়েকটি বংশগত রোগ হলো, যেমন থ্যালাসেমিয়া। এটা মানুষের লিথাল জিন গঠিত কয়েকটি হবে বংশগত রোগ, থ্যালাসেমিয়া। প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হয় কি হয়, যেমন রক্তাল্পতা, যকৃতের স্ফীতি হয়, প্লিহা স্ফীতি হয়, মাথা বড় হয় ইত্যাদি এ রোগের লক্ষণ। অর্থাৎ এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হলো প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়। আর থ্যালাসেমিয়ার কারণে কি রক্তাল্পতা দেখা যায়, যকৃতের স্ফীতি হয়, প্লিহা স্ফীতি হয়, মাথা বড় হয় ইত্যাদি। তারপর হচ্ছে সিকেল সেল এনিমিয়া। এটাও প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হয়। এর ফলে কি হয়, এর ফলে ভিকটিমের রক্তে অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে লোহিত কণিকা কাঁচতে আকৃতির ধারণ করে, অর্থাৎ কাঁচির মতো আকার ধারণ করে বাঁকা এবং দ্রুত ভেঙে পড়ে এবং তীব্র এনিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। তাহলে আমরা কি পেলাম, যে মানুষের লিথাল গঠিত কয়েকটি বংশগত রোগ হলো, একটা হলো থ্যালাসেমিয়া আর একটা হলো সিকল সেল এনিমিয়া। এটাকে আমরা বলতে পারি এনিমিয়া বা রক্তাল্পতা। এটার কারণে কি হয়, হিমোগ্লোবিন অস্বাভাবিকভাবে তৈরি হয় এবং যে লোহিত কণিকাগুলো এগুলো কাঁচি আকৃতির অর্থাৎ বাঁকা আকৃতির ধারণ করে এবং ভেঙে যায়, ফলে রোগীর দেহে রক্তাল্পতা দেখা যায়। এটাকে বলে সিকল সেল এনিমিয়া। তো এই ছিল 11তম অধ্যায়ের যে
জেনেটিক্সের যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের প্রথম ভিডিও, আমার পরের অংশটা আমি আরেকটা ভিডিওতে দেবো, তোমরা ওই ভিডিওটাও দেখবা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।